চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফর সঙ্গী আরও 17 জন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার বিষয়ে আশাবাদী তার ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের 10 জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন। 12 দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা, 2 জন গৃহপরিচারিকা সহ 18 জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই। এর আগে যমুনা টেলিভিশনকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে রয়্যাল অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে। গত 23 নভেম্বর হার্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান। খানিকটা সুস্থতা নিয়ে প্রায় 4.5 মাস পর দেশে ফিরে পান জনতার অকুণ্ঠ ভালোবাসা। এবার তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন সারা দেশে ছড়িয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অবশেষে বিদেশেই উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি। তখন দেশে অগণিত নেতাকর্মী আর সাধারণ জনগণ আছেন স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায়, প্রার্থনায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, তার সাথে যুক্ত হব। তাজনুর, সম্ভবত ঠিক ভোরে অথবা মধ্যরাতের দিকে বিএনপি চেয়ারপারসন দেশ ছাড়তে পারেন। তার সাথে সফর সঙ্গী হওয়ার কথা 17 জনের। এই সংখ্যা কি কোনোভাবে বাড়বে কিনা, এই আশঙ্কা রয়েছে কিনা, এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট জানাবেন যদি আপনার কাছে থাকে। তার লন্ডন যাত্রার বিষয়ে আমরা জানতে চাই। প্রথম বিষয় হচ্ছে সদস্য সংখ্যা বাড়বে কিনা, সেটি তো আসলে আশঙ্কা নয় বরং সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনার কথা আমরা এখনো জানতে পারিনি, যদিও শুরুতে যেই হিসেবটি বলা হয়েছিল সেই হিসেব 1-2 জন করে এর মধ্যে বেড়ে এই মুহূর্তে বোধহয় 18 জনে এসে ঠেকেছে। তবে সফর সঙ্গী তো মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে খালেদা জিয়া যাচ্ছেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ এই যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, গতকাল কিংবা পরশু কিংবা তার আগের দিন, এই যে 3-4 দিন ধরে আমরা কিন্তু এই কথাটিও বলতে পারিনি। অর্থাৎ সংবাদকর্মী যারা এভারকেয়ার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এই যে লম্বা সময় ধরে পুরো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, সেই সময় আমরা কেউই আসলে কোনোভাবেই নিশ্চিত ছিলাম না যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যেতে পারে। বরং চিকিৎসক এজেডএম জাহিদ বারবার করে ব্রিফিংয়ে বলছিলেন যে তাকে কোনোভাবেই এই মুহূর্তে বিদেশে নেওয়া সম্ভব না, কারণ তার শারীরিক অবস্থা সেই রকম ভীষণ রকম খারাপের দিকে ছিল। কিন্তু সেই খারাপের দিক থেকে আজকে যখন এই ঘোষণাটি এলো যে তাকে বিদেশে নেওয়া হচ্ছে, অর্থাৎ লন্ডনে তাকে আবারও নেওয়া হচ্ছে, যেই লন্ডনে তিনি এই বছরের শুরুতে একবার গিয়েছিলেন
দীর্ঘদিন থেকে সেখান থেকে চিকিৎসা নিয়ে বেশ একটি ভালো অবস্থায় তিনি দেশে ফিরেছিলেন, তাকে আবারও সেই লন্ডনে নেওয়া হচ্ছে, যেখানে কিনা তার বড় ছেলে তারেক রহমান রয়েছেন। অর্থাৎ এইরকম একটি পরিস্থিতি যখন কিনা ডাক্তার বলছেন, অর্থাৎ একটি সুস্পষ্ট বার্তা যে এমন একটি পরিস্থিতিতে তিনি আছেন যে তাকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়া সম্ভব, অর্থাৎ সেই সম্ভব হওয়ার যে ব্যাপারটি সেটি আজকে চিকিৎসক জানিয়েছেন। এবং আজকে মধ্যরাত থেকে ভোর, অর্থাৎ এই পুরো সময়টির মধ্যে যে কোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে এবং কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেটি আমরাও আসলে জানার চেষ্টায় রয়েছি এই হাসপাতালের সামনে। তাজদুর, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সেই আপডেটগুলো রাখবেন, আমরাও সেই দর্শকদের সেই ব্যাপারে জানাবো। দর্শক, এবার আমরা লন্ডন যেতে চাই, সেখানকার খবরাখবর জানাবো সহকর্মী হেফাজুল করিম রকিব সেই খবরগুলো রাখছেন। রকিব, বিএনপি চেয়ারপারসনকে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই, কিছু কি জানতে পেরেছেন কিনা আপনি? আমি যতটুকু এখন পর্যন্ত যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে লন্ডন ব্রিজ হাসপাতালেই বেগম জিয়াকে ভর্তি করা আছে, যেটা হচ্ছে লন্ডন ব্রিজটা হচ্ছে টেমস নদীর পাশেই, যেটা ওয়েস্টমিনস্টার পাশেই লন্ডন ব্রিজটা, লন্ডন ব্রিজের পাশে হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটালটা, সেটা নিয়ে ভর্তি করা হচ্ছে বেগম জিয়াকে, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক চিকিৎসা সেবা যে এই হাসপাতালে দেওয়া হয়। এবং পাশাপাশি সবচেয়ে বিশেষজ্ঞরা, যে আন্তর্জাতিক মানের যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞরা সে কিন্তু সেই লন্ডন হসপিটালে সেবা দিয়ে থাকে। সেটা প্রায় 160 সদস্য বিশিষ্ট এই হসপিটালটি এবং প্রায় 22টি আছে আপনার এই আইসিইউ আছে, পাশাপাশি প্রায় 10টি অপারেশন থিয়েটার আছে, যেখানে সবগুলোই এই হাসপাতালটা কিন্তু এখানে বড় বড় অনেক গুণী মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন এবং সবচেয়ে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো সেখানে রয়েছে, যেখানে আপনার যে কিডনি রোগ থেকে শুরু করে, লিভার স্টেজ থেকে শুরু করে, আপনার হার্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের কিন্তু সর্বোচ্চ সেবাটা কিন্তু লন্ডন ব্রিজ হসপিটালে দেওয়া হয়। লন্ডন ব্রিজ হসপিটালে দাঁড়াতে হচ্ছে আগামীকাল শুক্রবার, লন্ডন সময় শুক্রবার হয়তো বিকাল নাগাদ বেগম দিয়ে পৌঁছতে পারবেন। ইতিমধ্যে আমরা শুনেছি, আপনি জানেন যে ডাক্তার জুবাইদা রহমান উনি অলরেডি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ইনফরমেশন আমরা পেয়েছি। তবে এখনো সোর্স যতটুকু এটা এখনো কনফার্ম, বাট আমরা অনেকের কাছে লন্ডন বিএনপি অনেকের কাছে শুনতে পেয়েছি উনি সকালে রওনা দিয়েছেন যে বেগম জিয়াকে আনার জন্য বাংলাদেশে উনি অলরেডি যাচ্ছেন। উনি পৌঁছলে কিন্তু বেগম জিয়াকে হয়তো শুক্রবার সকাল নাগাদ এবং লন্ডন সময় রাত 12টার দিকে হয়তো ওনাকে নিয়ে আসার পর্যায়ে পড়বে, এই তথ্যটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। আপনি জানেন গত জানুয়ারি 7 জানুয়ারি লন্ডন এসেছিলেন বেগম জিয়া, তখন জি বুঝতে পেরেছি রকিব, পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আপডেট জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। 7 তারিখে এটা উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরো 36 আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে বিএনপির তরুণ নেতারাও ঠাঁই পেয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই, তবে ঘোষণায় বাকি থাকা 28 আসনে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। আসছে সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থী ঘোষণার 1 মাস পর বাকি আসনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্বিতীয় ধাপেও পুরো 63 আসনে ধানের শীষের প্রার্থীর নাম জানা যায়নি। আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, দ্বিতীয় ধাপে ঘোষণা হবে 36টি আসনের প্রার্থীর নাম, যার মধ্যে প্রথম ধাপে ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর 1 আসন রয়েছে, যেখানে আগের প্রার্থী কামাল জামাল মোল্লার পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাদিরা আক্তার। এছাড়া বাকি 35 আসনে বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য থেকে এক ঝাঁক নতুন মুখ, যদিও এই দফা তালিকাও কয়েকজন বিতর্কিত ও পদ স্থগিত হওয়া এক নেতার নাম রয়েছে। হবিগঞ্জ 1 রেজা কিবরিয়া, কুমিল্লা 2 মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম 3 মুস্তফা কামাল পাশা,
চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান। আগের দফায় ঢাকা মহানগরী 6টি আসন ফাঁকা রাখলেও এবার সেই তালিকার 4টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা 10 ও 18 আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থীদের রাখলেও 7 ও 9 আসনে দেয়া হয়েছে নতুন মুখ। বিএনপি মহাসচিব বলেন, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 এস.এম. জাহাঙ্গীর হোসেন। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এছাড়া ঝালকাঠি 1, কিশোরগঞ্জ 5 আসন যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দেওয়ার আলোচনা থাকলেও সেখানেও বিএনপি প্রার্থী দিয়েছে। বিএনপি মহাসচিব জানান, ঘোষণা বাকি থাকা 28 আসনে মনোনয়ন চূড়ান্ত হবে শরিকদের সাথে বোঝাপড়ার পর। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। আগামী 1 সপ্তাহের মধ্যে শরিকদের সাথে বিএনপির সমঝোতায় পৌঁছার কাজ শেষ হবে বলে জানা গেছে। তবে প্রথম ধাপে ঘোষণা হওয়া 237 আসনের মধ্যে কয়েকটিতে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রফেসর ইউনূস আরও বলেন, নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকা নয়, শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরির সুযোগ। যে গণভোট আসছে তা শুধু 5 বছর মেয়াদী নির্বাচন নয়, এটি আরও গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেবে যা শতবর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা ইতিহাসে যেন স্মরণ করে, বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ব্যবহার হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে পরিচালনা সংকটে পড়ে রাষ্ট্র। এমন পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য স্পেশাল রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পরামর্শে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা সেই সংশয় প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান এবং জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে, হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন আপিল বিভাগের সব বিচারপতি। পরে সরকার গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী সংসদেও এই সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজন পড়বে না। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগের আদেশের পর গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই, অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন,
বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। লিভ টু আপিল খারিজ করে চূড়ান্তভাবে অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কারের বৈধতা প্রশ্নে ইতি টানলেন আপিল বিভাগ, এমনটাই জানান আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ ৩ অভিযোগে শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়েছে এই মামলায়। এদিকে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যাযজ্ঞ সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত ১০ দিন বন্ধ ছিল সারা দেশের ইন্টারনেট। ওই ১০ দিন নৃশংস হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও সরকারের তরফ থেকে তখন বলা হয় ইন্টারনেট তারা বন্ধ করেনি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সহ সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনে প্রসিকিউশন। তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বক্তব্য দিয়ে আবু সাইদ সহ দেশব্যাপী হত্যাযজ্ঞ। শেখ হাসিনার হত্যার নির্দেশ বাস্তবায়নে সজীব ওয়াজেদ জয়ের সাথে পরামর্শে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানো। এসব অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি। এছাড়া সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা হয় 5টি অভিযোগ। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া, 22 জুলাই ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সিদ্ধান্ত এবং 228টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়, জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 2টি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একই সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য করার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। অন্যদিকে 5 সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। এতে নির্ধারিত বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয় বৈঠকে। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও আবারও সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেখানে নতুন করে 2টি সংশোধনী আনা হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ নিয়ে বিস্তারিত জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবে, যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। এ সময় খালেদা জিয়ার এসএসএফ সুবিধা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান এই সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, পরিবারের অন্য সদস্যদের নয়। খালেদা জিয়া পরিবার চাইলে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সকল সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে সহযোগিতা দেওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার ইতিমধ্যে বিরোধী ঘোষণা করেছে আইন অনুযায়ী যে সুবিধা প্রাপ্য সহযোগিতা প্রাপ্য সবভাবে করতে দেওয়া হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ কমিশনের অধ্যাদেশ পাশ হয়েছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এই কমিশনের প্রধান থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পালন করে চলেছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তবে ঢাকা সহ সারা দেশের অনেক জায়গাতেই অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।
অভিভাবকরা বলছেন ডিসেম্বরে পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। গত 27 নভেম্বর থেকে 3 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ। গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন। এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে, সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কিছু পরীক্ষার্থী দিচ্ছে, কিছু আসছে না, কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না। তবে ঢাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে। অভিভাবকরা বলছেন বছর শেষে এই পরীক্ষা যথাসময়ে না নিলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে। এই বছরের মূল্যায়ন আর নতুন ক্লাসে ওঠার কার্যক্রম পিছিয়ে গেলে বৃথা যাবে শিশু কিশোরদের সারা বছরের পরিশ্রম। আগে বলতো আমাকে এখন পরীক্ষার হলে আইনে তারপর কেন আমরা না করতেছে। আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে, কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে, আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আসছি। টিচাররা নাই বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি, এখন জানলেও কিছু করার নাই, আমাদের বাচ্চার পরীক্ষা দরকার। একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারী ও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষকরা। তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরাও। আবার কিছু জায়গায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এখন যদি পরীক্ষা না অটো পাস দেয় তার তো কোনো মানে হলো না, তাহলে সবাই পাস, তাহলে আমি কেন বুঝবো আমার বাচ্চা ভালো করলো না খারাপ করলো। পরীক্ষা কর্মসূচি বর্জন করেছি আমরা। সরকার যখন আমাদের দাবি আদায় মেনে নিবে, আমরা আমাদের প্রয়োজনে গ্রীষ্মকালীন শীতকালীন বন্ধ রেখে আমরা বাচ্চাদের সেটা পুষিয়ে দেবো। শ্রেণীকক্ষে যায় নাই, পরীক্ষা বর্জন করছে। আমি একার দ্বারা 7টা রুমে পরীক্ষা নেওয়া সম্ভব না, আমি নিতে পারতেছি না। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বর্ধিত দাম নিয়ে তৈরি হচ্ছে সংকট। মুখোমুখি অবস্থানে উৎপাদক সমিতি ও বাণিজ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে সরকারের সম্মতি ছাড়াই লিটারে 9 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। এখনো বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অনেকেই অভিযানের ভয়ে তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। দোকানীদের প্রশ্ন, যারা মূল্য বৃদ্ধি করেছে তাদের বাদ দিয়ে কেন ডিলারদের জরিমানা করা হচ্ছে? সচিবালয়ে বিকেলে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য সচিব, কিন্তু সিদ্ধান্ত জানায়নি মন্ত্রণালয়। গেল 24 নভেম্বর থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বৃদ্ধি করা হয় 9 টাকা। এক সপ্তাহ ধরে চলছে বর্ধিত দামে তেল বিক্রি। তবে সম্মতি না দেওয়া সত্ত্বেও হঠাৎ করে মূল্য বৃদ্ধিতে আপত্তি বাণিজ্য মন্ত্রণালয়ের। বুধবার আইনগত ব্যবস্থা নেবার কথাও বলেন বাণিজ্য উপদেষ্টা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট সহ বেশিরভাগ স্থানে বিক্রি হয় বেশি দামের তেল। তবে কিছু দোকানে পুরনো দামের তেলও বিক্রি হয়। 5 লিটার 9 টাকা, কাস্টমার আগে থেকে দেখা যায় গ্যালনে 50 টাকা বাড়তি। এই জন্য আমরা এখন অফ রাখছি যে ডিলারের কাছে পাঠাই দিচ্ছি। আমরা প্রোডাক্ট ঠিক মতো কিনতে পারতেছি না, প্রোডাক্টের ওরকম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। ভোক্তাধিকার যখন অভিযান চালায় তখন আমরা ওদের কোম্পানির বিলটা অফ করে দিচ্ছি, বললাম আগে ডিসিশন আসুক তারপর আমরা বিল দিব। অনেক দোকানই অভিযানের ভয়ে বন্ধ করে দেয় তেল বিক্রি। বলেন উৎপাদকের কাছে না গিয়ে দোকানীদের জরিমানা করা কতটা ন্যায়সঙ্গত। তাদের সাথে তো কথা তারা শুনতেই চায় না, তারা তো 20,000 জরিমানা দেরি হলে সিলগালা করে দেবে। মেলালা করে না ধরিয়া আমাদের মতো ক্ষুদ্র দোকানদারকে জরিমানা করে, এটা আদৌ কি ঠিক কিনা এটা আমি সরকারের কাছে আকুল আবেদন করে দিচ্ছি। বিকেলে নিউ মার্কেট, মুদি মার্কেটে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দামের তেল পাওয়ায় জামান এন্টারপ্রাইজকে জরিমানা করা হয় 10,000 টাকা। প্রশ্ন ছিল উৎপাদকদের আইনের আওতায় না এনে ডিলারদের জরিমানা কেন? আমরা টাকা জমা দিই 100 কার্টনের, ওনারা দাম বাড়ায় দিয়ে 50 কার্টন দিয়ে পাঠায়, 60 কার্টন দিয়ে পাঠায়, বাকি টাকাটা ওনারা রাখে। আমাদের যে 10,000 টাকা জরিমানা করছে এটা ঠিক হয়নি। আমরা দেখছি যে ডিলার পর্যায়ে অ্যাকচুয়ালি এটা দায় নাই, এটা হলো যারা রিফাইনারি ওখান থেকে আসলে দামটা নির্ধারণ করে ওরা। ওদিকে বিকেলে সচিবালয়ে ভোজ্য তেল উৎপাদক সমিতির সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৈঠক নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। 9 টাকা বৃদ্ধির পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের বিক্রি মূল্য 198 টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
2 দিনের সফরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার যাবেন, দিল্লি পৌঁছাবেন পুতিন। কয়েক ঘন্টার মাঝেই পৌঁছানোর কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উত্তেজনার মধ্যেই পুতিনের এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে দিল্লি মস্কোর মধ্যে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে 2 দেশের মধ্যে 15টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 7 ফিলিস্তিনি, আহত আরো 32 জন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে অভিযান চালিয়েছে তারা। বুধবার রাফায় নেতানিয়াহু বাহিনীর ওপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এই ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। নিহতদের মধ্যে 8 ও 10 বছর বয়সী 2 শিশু রয়েছে। এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এই পর্যন্ত 591 বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে কমপক্ষে 360 ফিলিস্তিনি। 5.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের পূর্বাঞ্চল। বৃহস্পতিবার জিনজিয়াং প্রদেশে অনুভূত হয় এই কম্পন। মার্কিন জরিপ সংস্থা USGS জানায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ফলে কম্পনের মাত্রা ছিল বেশ শক্তিশালী। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, ভূমিকম্প চলাকালে ঘরবাড়ি ও স্থাপনা থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলের সদস্যদের।